ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সারাদিন ধরে আমরা কিন্তু কভারেজে রয়েছি, রাজ্যের প্রত্যেকটা প্রান্তে আমরা নজর রেখেছি। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে জনগণের যোগদান কেমন হচ্ছে সেই দিকটা আপনাদের সামনে তুলে ধরছি। 4টে বেজে গেছে, ভোট দানের সময় শেষ, কিন্তু যারা ইতিমধ্যেই 4টে বাজার আগেই বিভিন্ন পোলিং স্টেশনে বুথে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন, ওনারা কিন্তু আপনাদের ভোটটা দিয়েই আসতে পারবেন। কারণ আপনাদের হয়তো এতক্ষণে টোকেন, ওনাদের কাছে হাতে টোকেন দিয়ে দেওয়া হয়েছে ভোট কর্মীদের পক্ষ থেকে, এবং সেই টোকেন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ভোট গ্রহণ চলতে থাকবে। আমরা একটু এক নজর দেখে নিই খোয়াই জেলার টার্ন আউট কেমন হয়েছে, খোয়াই জেলায় কত পার্সেন্ট ভোট পড়েছে বিকেল 3টে অবধি। খোয়াই জেলায় সার্বিকভাবে 69.08% ভোট পড়েছে। সেখানে 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে 68.87% ভোট পড়েছে। 25 খোয়াই বিধানসভা কেন্দ্রে বিকেল 3টে অবধি হিসেবেটা 69.95% ভোট পড়েছে। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে 70.95% ভোট পড়েছে। 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 66.03% ভোট পড়েছে এবং 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে 67.77% ভোট পড়েছে। তো এই ছিল খোয়াই জেলার বিভিন্ন কেন্দ্রের ভোটের হিসাব বিকেল 3টে অবধি। আর স্যার, আমরা এই যে হিসেবগুলো দেখছি এবং এই যে আমরা দেখছি, কিছুক্ষণ আগে আমরা 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের দেখলাম প্রায় হিসেব অনুযায়ী, অঙ্ক অনুযায়ী 406 জন ভোটার এখনো বাকি রয়েছেন, কিন্তু তার মধ্যে 300 থেকে 400 অ্যাপ্রক্সিমেটলি, গুণে দেখা হয়নি, অ্যাপ্রক্সিমেটলি চোখের দেখায় ভোট দেওয়ার জন্য ওনারা অপেক্ষা করছেন। তো 300-400 লোকের ভোট গ্রহণ করতে প্রিসাইডিং অফিসার বলছেন অলমোস্ট 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টায় কি শেষ করতে পারবেন নাকি একটু বেশি সময় লাগতে পারে? জেনারেলি ওই 1 ঘন্টায় 100 ভোট তো করারই কথা। আচ্ছা, 1 ঘন্টায় 100 ভোট? 1 ঘন্টা তো 100 ভোট করারই কথা। এফিসিয়েন্ট হলে এটা 125। আচ্ছা, মিনিটে 2টো ভোট, খুব ফাস্ট করলে। কারণ তো ভিভিপ্যাট চলছে কিনা দেখে আসবে উনি। আচ্ছা, ঠিক আছে। তো 100 থেকে 120টা ভোট তো করার কথা। তো ওনার যদি 7টা অব্দি ভোট চলবে, কারণ কি 360 জন যদি ভোটার থাকে, উনি অবশ্য প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করলেই পারতেন উনি কয়টা স্লিপ দিয়েছেন, তাহলে তত সংখ্যক ভোটার বাদ রয়ে গেছে, পরিষ্কার বেরিয়ে যেত। আর শেষ বেলায় সবাই যারা নাকি কর্মীরা থাকেন তারা ভোটটাকে স্পিড আপ করারই চেষ্টা করেন, যদি অন্যরকম অসুবিধা না হয়, বিদ্যুৎ টিদ্যুৎ যদি ঠিকঠাক থাকে। ঘন্টায় তো 100, কারণ দিনের প্রথম দিকে সব কাজই একটু স্লো হয়, পরবর্তী সময় কাজটা করতে করতে একটু স্পিড আপ হয়। ঠিক। হ্যাঁ, আর আমরা আরেকটা জিনিসও, একটা ছোট্ট অভিযোগও পাচ্ছিলাম এবার, যে বিশেষ করে যারা বয়স্ক ভোটার, ওনারা সিম্বল দেখতে পাচ্ছেন না ওনাদের, বা যে জায়গাটা আছে সেখানে হয়তো একটু লাইটের অভাব, এরকম এইসব জিনিসগুলো প্রত্যেক বাড়ি থাকে। তো এগুলো কি আপগ্রেডেশনের কোনো রকমের করা যেতে পারে? কারণ যেহেতু ভোট নিয়েছেন, ভোট গ্রহণ করিয়েছেন। জেনারেলি দেখুন, আমি বলছি জেনারেলি এই যে আপনার এই ভোটের যেখানে দেয়, ভোটের যে কামরাটা বানানো হয়, সেটা বলা হয় জেনারেলি যেটাতে লাইট যেন থাকে, লাইট যেন থাকে। তো আবার পিছনে জানালার দিকে না রাখাটাই উচিত, কেন আবার কেউ যদি জানালা দিয়ে উকি দিয়ে দেখছে কিনা, সিক্রেসিরও একটা ব্যাপার থাকে। তো জেনারেলি তো ইলেকট্রিসিটি থাকে সব অধিকার, কারণ যারা নাকি তার আগে সেক্টর অফিসাররা ছিলেন, ওনারা তো নিশ্চয়ই গিয়ে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে এসেছেন। আর সিম্বল দেখতে পাচ্ছেন না, সেটা হয়তো কিছু কিছু লোকের যে হয় না সেটা তো বলে, মানে না বলা, যাদের হচ্ছে তো ওনারা তো নিশ্চয়ই বলবেন। তবে আমার মনে হয় না যে কোনো প্রিসাইডিং অফিসার, মানে উনার যতটুকু উনার কাছে অ্যাভেলেবল পরিকাঠামো থাকে তার মধ্যে উনি সেরা জায়গাটাতেই ইভিএমটাকে সেট করার চেষ্টা করে। সব জায়গায় তো আর পরিকাঠামো সব জায়গায় সমান থাকে না। ঠিক। হ্যাঁ, সেই একটা সমস্যা হয়। আর এখন তো দেখতে পাচ্ছি মোটামুটি এক এক জায়গায় এখন তো অধিকাংশ এই ভোটই হয় পাকা বিল্ডিং এ, খুব কমই কাঁচা বাড়ি বা এরকম হয়। সুতরাং বিদ্যুৎ হয়তো কোনো কোনো সময় ছিল কি না ছিল, আনইন্টারাপ্টেড পাওয়ারও তো থাকার কথা, তার মধ্যেও যদি বিদ্যুৎ চলে যায় তো কিছু করার নেই। ঠিক, সেটা তো অন্যরকম সমস্যা। কিন্তু দর্শক বন্ধুরা, আমরা সেটাই সকাল থেকেও আমরাও বলার চেষ্টা করছিলাম, যারা ভোটার আমরা আর যারা ভোট কর্মীদের সব রকম ভাবে সার্বিক সহযোগিতা করার দায়িত্ব কিন্তু
আমাদের অবশ্যই ভোটারদেরও আছে, কারণ ভোট কর্মীরা যারা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং ওনারা সেই জায়গায় হয়তো লোকাল যেখানে ভোট গ্রহণ করাচ্ছেন ওই জায়গার সাথে ওরা সম্পূর্ণভাবে ওয়াকিবল নাও থাকতে পারেন। ওনারা আসেন সেখানে একদিনের জন্য দুদিনের জন্য ভোটটা গ্রহণ করাতে আসেন, ভোটটা নিতে আসেন। সেখানে যারা ভোটার ওনারা কিন্তু লোকাল থাকেন, ওনাদের কিন্তু ওনাদেরকে সাপোর্ট করা প্রয়োজন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করিয়ে ওনাদেরকে অব্যাহতি দেওয়াটা কিন্তু ভোটারদেরও একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে খোয়াইয়ের ভোটিং পার্সেন্টেজ লাস্ট টাইম দেখলাম 24-এ প্রায় 95% ভোট পড়েছিল। খোয়াই 24 খোয়াই। আপনার এই প্রমোদনগর কল্যাণপুরও দেখছি আমি 92% ভোট পড়েছিল। রামচন্দ্রঘাটও 92% পড়েছিল। সুতরাং তো এগুলো তো বেঞ্চমার্কের উপরেই ছিল। এবার 3টে অবধি তো 69.08% হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং 23% ভোট নিঃসন্দেহে আমার মনে যদি ভোটাররা এসে থাকেন সেটা হয়ে যাবে। ঠিক। তাহলে ট্রেন্ড যা দেখাচ্ছে আমরা যদি সেভাবেও যদি আমরা একটা স্যাম্পল দেখলাম 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে, সেখানে আমাদেরও মনে হলো যে দেখে চোখে যা দেখলাম এবং ওনারা আমাদের প্রতিনিধি উনিও ছিলেন সেখানে এবং একজন ভোটারও বলছিলেন যে প্রায় 300, 350, 400 মতো লোক দাঁড়িয়ে আছে। তার মানে সেখানে 406 জনের মধ্যে 400 যদি লোক দাঁড়িয়ে থাকে তাহলে তো অলমোস্ট 100% ভোট পড়ে যাচ্ছে। আর 14তে কিন্তু সবসময় বেশি ভোট পড়ে। আচ্ছা, 14 বাধারঘাটে কিন্তু সবসময় কিন্তু ভোটটা বেশি পড়ে আমার মনে হয়। সেভাবে যদি আমরা দেখি যে বিভিন্ন কেন্দ্রে নিশ্চয়ই এই মুহূর্তে অনেক ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন এবং আমরা কিছুক্ষণ আগে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রে 92% পড়েছিল গত বছর। ঠিক, গত বছর 92% ভোট পড়েছিল সেখানে 14 বাধারঘাটে। আমরা গোমতী জেলার হিসাবটা একটু চোখ রাখবো। বিকেল 3টে অবধি গোমতী জেলায় কি হিসেব আছে? 68.37% ভোট পড়েছে সার্বিকভাবে গোমতী জেলার বিভিন্ন কেন্দ্রে। সেখানে 42 অমরপুর বিধানসভা কেন্দ্রে 70.6%, অম্পিনগর কেন্দ্রে 71.43%, 30 বাগমা কেন্দ্রে 65.99%, কাকরাবন শালগড়া কেন্দ্রে 62.51%, করবুক বিধানসভা কেন্দ্রে 70.7%, মাতাবাড়ি কেন্দ্রে 69.16% এবং রাধাকিশোরপুর কেন্দ্রে 71.22% ভোট পড়েছে। আমরা যতটুকু দেখছি এখানে বিভিন্ন দিক থেকে এবং ভোটের অরিজিনাল যে টাইম 4টে পেরিয়ে গেছে, যেসব নিয়ে ভীষণভাবে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে যে গণতন্ত্র পুনরুদ্ধার, বিরোধীরা যেটা বলছিলেন এবং শাসক দল বলছিলেন উন্নয়নের নিরিখে ভোট হবে এবং বিরোধী দল বারবার বলছিলেন যে ভোটাধিকার হারিয়ে ফেলেছে মানুষ। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যতটুকু আমরা দেখলাম ততক্ষণে বলতে পারি কি যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন সঠিকভাবে? স্যার, দেখুন, কিছু কিছু তো আপনি বলছিলেন, আপনাদের খবরও দেখছিলাম, তো হায়ার পার্সেন্টেজ পার্টিসিপেশন মানে কি? মানুষ তো যাচ্ছে, তার মানে কি ওনারা তো যদি বাধাপ্রাপ্ত হতেন তাহলে নিশ্চয়ই যেতেন না, ওনারা যাচ্ছেন নিজেদের ভোট প্রয়োগ করতে। সুতরাং এবং সেই জায়গায় আমরা যদি বলি যে 90% যেটা আমাদের 91% যেটা ভোটের ট্রেন্ড ছিল সেটার কাছাকাছি যদি থাকে তাহলে তো এটা তো পরিষ্কারই বোঝা যায় যে জনগণ ভোট দিতে গিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। সুতরাং স্বতঃস্ফূর্ততার তো কোনো অভাব আমরা দেখতে পাচ্ছি না। ঠিক। এখন আর বাদ বাকিটা জনগণ বলবেন, কারণ আমি তার আগেও অনেকবার বলেছি জনতাই জনার্দন, জনগণই শেষ কথা বলবেন। সুতরাং এটা তো আমরা অবশ্যই দেখবো। আমাদের সঙ্গে আমরা আসছি আবার ফিরে। স্যার, আমাদের সঙ্গে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম বারবার যে জনতা জনার্দন ভোট দেবেন, ভোট দিতে পারলে ওনারা ওনাদের মতামত দেবেন। বিরোধী দল বলছিলেন যে ভোট দিতে পারবেন না এবং বারবার নির্বাচন কমিশন বলছে মানুষ ভোট দিতে পারবে এবং ওনারা অ্যাওয়্যার করছিলেন যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিভিন্নভাবে ওনারা সচেতনতা শিবিরের মতো করেছেন এবং অনেক কিছু করেছেন, ইনিশিয়েটিভ নিয়েছেন যেগুলোতে মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ফেয়ারলেস ভোট হয়
সেদিকে যেন নিয়ে যাওয়া যায়। যেগুলো উদ্যোগগুলো, ইনিশিয়েটিভগুলো, মিশন জিরো পোল ভায়োলেন্স, মিশন জিরো রিপোল, মিশন 929টা অবশ্য সবার জন্য নয়, 929টা ভোট কেন্দ্র, যেখানে গতবার মানে 2018-তে কম ভোট পড়েছিল, সেখানে ভোটটাকে বাড়ানোর জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন। তো সবগুলো কি এই মুহূর্তে আমরা অনেকটা সাকসেসফুল বলতে পারি স্যার, মানে নির্বাচন দপ্তরের যে মিশনগুলো ছিল? দেখুন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যা দেখতে পেয়েছি, আর ওনারা সবার কথাই শুনেছেন। সেটা বিভিন্ন দলের প্রতিনিধিরা যখনই ওনাদের সঙ্গে গিয়েছেন, সাংবাদিক সম্মেলন করে ওনারা যা বলছিলেন শুনেছি, এবং নির্বাচন কমিশন সিইও যিনি আছেন বা অন্যান্য অফিসিয়ালসরা আছেন, ওনারা সবার বক্তব্য শুনেছেন এবং যতটুকু করা যায় আইনের মধ্যে থেকে এবং যা যা আইনে করা উচিত মনে হয় ওনারা সবটাই করেছেন। আর দেখুন, ডাউন দ্য লাইন শেষ পর্যন্ত গিয়ে মানে সবটা মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা তো থেকেই থাকে। হ্যাঁ, সেটাকে তো আপনি মানে এক্সাম্পল হিসাবে বলাটা কতখানি সমুচিত, ঘটনাকে এক্সাম্পল হিসেবে ধরা যায় না এবং সেটাকে সার্বিকও বলা যায় না। হ্যাঁ, সুতরাং এটা তো আমরা আমরা আগে একটা কথা বলতাম, একটা প্রি পোল ভায়োলেন্স, মানে পোল ডে ভায়োলেন্স, ডিউরিং পোল এন্ড পোস্ট পোল। তো এই প্রি পোল ভায়োলেন্স তো সেটা ওয়াজ ভেরি নেগলিজিবল আমার মনে হয়, ত্রিপুরার সঙ্গে তুলনা করে, যেটা আমরা ত্রিপুরার ইতিহাসের সঙ্গে তুলনা করলে। সুতরাং দিস ইজ এ মেসিভ ডিপারচার। আগের যে ট্রেন্ডগুলো আমরা দেখেছি তার থেকে তো একটা বিশাল একটা ডিপারচার, এটা আমাদেরকে এডমিট করতেই হবে। আশা করি সমস্ত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, রাজনৈতিক দলগুলি আছেন, ওনারাও এটা স্বীকার করবেন, এটা একটা পলিটিক্যাল কালচারের মধ্যে একটা ছিল। ঠিক আছে, তো আর এবার এই জানি কয় আজকের ঘটনার পর আজকে ভোট হয়ে গেল 4টা পর্যন্ত, আপনাদের এখানে বসে আমি দেখছিলাম, সেরকম তো কিছু রিপোর্ট আমরা এখনো শুনিনি। স্ট্রে ইনসিডেন্ট হয়তো কিছু আছে, পরে বেরিয়ে আসবে, হয়তো মিডিয়াতে প্রকাশ পাবে। কিন্তু আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত সেটা হলো পোস্ট পোল ভায়োলেন্স। ঠিক আছে, কারণ কি তাতে প্রত্যেকটা রাজনৈতিক দল যারাই জয়লাভ করুক বা যারাই জয়লাভ করুক, উনাদের একটা রেসপন্সিবিলিটি হবে আমার মনে করি, এবং প্রশাসনের রেসপন্সিবিলিটি হবে সেটাকে যেন না হয়, এবং কোথাও যেন বাড়িঘর আক্রমণ বা কাউকে মারধর করা বা যে কোনো ধরনের সন্ত্রাস, ভয়, ভীতি বা কাউকে মানে সুনাম বা হেনস্থা করা, এগুলো যেন না হয়। ঠিক আছে, তাহলে আসলে আমরা তো দীর্ঘদিন যাবৎ দেখে আসি পরিবর্তন, যেহেতু আমরা আগে দেখতে পেয়েছি প্রি পোল ভায়োলেন্স হয়নি, ঠিক, বা ডিউরিং দ্য পোল হয়নি। আমরা ফিরে আসবো স্যার, আমরা দেখি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি জুড়ে গেছেন 4 বরজলা কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি সুপ্রীতি। 4 বরজলা কেন্দ্রে কোথায় রয়েছে সুপ্রীতি, আমরা একটু দেখে নিই। হ্যালো সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ সুপ্রীতি, 4 বরজলা কেন্দ্রে কোথায় রয়েছে তোমরা? হ্যাঁ দিতেন না, শুনতে পাচ্ছি। দেখো, এই মুহূর্তে 4 বরজলা বিধানসভা কেন্দ্রের লঙ্কামুড়া যে স্কুলটি রয়েছে, এই স্কুলে আমরা রয়েছি, এবং নির্বাচন কমিশনের যে সময়সীমা রয়েছে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণের প্রক্রিয়া, সেই সময়সীমা কিন্তু প্রায় এখন অতিক্রান্ত। কিন্তু এখনো পর্যন্ত ভিড়টা শুধু একবার দেখানোর জন্য আমার ক্যামেরা সহযোগীকে আমি তুলে ধরতে বলবো, এতটা পরিমাণে লাইন। এবং সব থেকে বড় যে বিষয়টা, নির্বাচন কমিশন থেকে যেখানে প্রতিটা সাংবাদিকদের জন্য বৈধ একটি আই কার্ড দিয়েছে, ইস্যু করেছে, সেই জায়গাতে আমরা প্রত্যেকেই যথাস্থান পর্যন্ত প্রবেশ করতে পারবো, কিন্তু সেই জায়গাতে বাধাকে দিচ্ছে, স্কুলে প্রবেশ করতে বাধাকে দিচ্ছে, এরকম ভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের। এখনো পর্যন্ত এতটা লাইন, সেক্ষেত্রে কি বিকল ছিল? এখনো পর্যন্ত এতটা ভিড় কেন? বিভিন্ন প্রশ্ন জন্মাচ্ছে, কিন্তু তার পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুই তথ্য আমরা পাচ্ছি না, কারণ এই স্কুলটির ভেতরে একেবারেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তার পাশাপাশি আমরা দেখাবো দীপেন্দর, বাধা দেওয়ার ক্ষেত্রে যদি বলো, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর যে আধিকারিকরা রয়েছেন স্কুলের সামনে মোতায়েন, তারা কিন্তু বাধা দিচ্ছে এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে বলছি যে আপনাদের ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ রয়েছে তাকে ডাকুন, আমরা কথা বলবো। একই সঙ্গে যারা বুথ কর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলবো, যে কার্ড ডেকে আমরা প্রত্যেকটা বুথে এখনো পর্যন্ত শহরের অধিকাংশ বুথে প্রবেশ করেছি, সেই জায়গাতে কোথাও কোনো বাধা সম্মুখীন হয়নি কোনো সাংবাদিকই, কিন্তু সেই জায়গাতে 4 বরজলা বিধানসভা কেন্দ্রের লঙ্কামুড়া সুপ্রীতি, যারা ভোট দান করে বেরিয়ে আসছে, আমরা চেষ্টা করব তাদের মধ্যে একজনের সাথে কথা বলার জন্য, যে 4টের পর ওনাদের হাতে কি টোকেনের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে নাকি এমনিতেই লাইনের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। যারা ভোট দিয়ে বেরিয়ে আসছে ওই কেন্দ্র থেকে, তাদের থেকে যদি একটু কথা বলে কোনো তথ্য পাওয়া যায় যে কেন দেরি হলো এবং ভেতরে এখনো কতজন, অ্যাপ্রক্সিমেটলি কতজন রয়েছে। একদমই, নিশ্চয়ই আমি চেষ্টা করব যারা ভোট দিয়ে বেরোচ্ছে তাদের সঙ্গে একটু জানতে যে এতটা কেন দেরি, সেক্ষেত্রে তারা কিভাবে ভোট দিচ্ছেন। তবে তার পাশাপাশি আরো একটি বিষয়, বিএসএফ এর যে ভূমিকা আমরা লক্ষ্য করতে পারছি এই 4 বরজলা বিধানসভা কেন্দ্রে, একেবারে কার্যত তারা বিকৃত মস্তিষ্ক যদি আমরা বলতে যাই, সেই রকমই একটি হাবভাব লক্ষ্য করা যাচ্ছে, যেখানে শুধুমাত্র পোলিং এজেন্ট বা সাংবাদিক নয়, সকলকে কার্যত লাঠি চার্জের মতন ভূমিকা নিয়ে রেখেছে বিএসএফ। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, একেবারে এই দিকে যদি আমি দেখাই, সেদিকে লঙ্কামোড়া চলে যাচ্ছে। এই রাস্তাটি দিয়ে যে গাড়ি যাচ্ছে, যে বাইকগুলি যাচ্ছে, সাধারণ মানুষজন যারা ভোট দিয়ে ফিরছেন তাদের সঙ্গে কিন্তু দুর্ব্যবহার আমরা বলতেই পারি। এই ওয়ার্ডটি আমি ইউজ করছি এক্ষেত্রে, কারণ বিএসএফ এর যে ভূমিকা সেটি অত্যন্ত নিন্দনীয়। শুধুমাত্র এই কেন্দ্রে, আমি প্রতিটা কেন্দ্রের কথা কখনোই বলছি না, কারণ অধিকাংশ কেন্দ্রে কিন্তু আমরা গেছি, সেই জায়গাতে সকলের যে কোঅপারেশন সকলের সাথে সেটা কিন্তু আমরা পেয়েছি। কিন্তু সুপ্রীতি, সেই চেষ্টা করে আমরা অবশ্যই আবার তোমার কাছে ফিরে আসার চেষ্টা করব। তুমি সেখানে যারা ভোট দিয়ে বেরিয়ে আসছে, এছাড়া উপায় এই মুহূর্তে নেই আমাদের কাছে, বলবো জানার চেষ্টা তো করব কি প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক, ওকে ওকে। সুপ্রীতির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুপ্রীতি শুনতে পাচ্ছ তুমি? সুপ্রীতি শুনতে পাচ্ছ? ওকে, আমরা ফিরে আসবো তোমার কাছে আবার। তুমি যারা ভোট দিয়ে বের হচ্ছে তাদের কাছ থেকে কোনো তথ্য জানার চেষ্টা করো। তোমার সঙ্গে যোগাযোগ আমরা এই মুহূর্তে বিচ্ছিন্ন করছি, আমরা ফিরে আসবো তোমার কাছে আবার। তবে এই বিষয়টা আমরা নির্বাচন দপ্তরের গোচরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। নির্বাচন দপ্তরের কাছে আমরা এটা জানার চেষ্টা করব যে কেন এমনটা হলো, যে সব জায়গায় যেখানে মিডিয়া পার্সনদের জন্য নির্ধারিত রয়েছে কোথায় কতটুকু অবধি যেতে পারবে কভারেজের জন্য এবং তথ্য সংগ্রহ করতে, সেখানে কেন রিপোর্টারদের বাধা প্রদান করা হলো 4 বরজলা কেন্দ্রের লঙ্কামুড়ার এই বিশেষ বুথটিতে, এই বিশেষ পুলিশ স্টেশনটিতে, সেটা জানার চেষ্টা করবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন, ফিরে আসবো বিরতিতে। রাজভোগের রুচি নাই, চটপটা কিছু চাই রাজামশাই। হাতে হাতে ঘেটালি, কাপড় নামলে থালি থালি। যেমন খাস্তা তেমন স্বাদ। সানরাইজ মেওয়ারাম পাপড়, আর সব বাদ। মহারাজ, আপনিও সানরাইজ মেওয়ারাম বিকানেরি পাপড়, আরো কুরকুরে, আরো মুচমুচে, আরো টেস্টি। Ashwini Netralaya. Better eyes for a better tomorrow. এই জানো তো, আমাদের পাড়ার যে বেনিদির ছেলেটা গো, বালাজি কেরিয়ার ফাউন্ডেশন ইনস্টিটিউটে ভর্তি হয়ে কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়ে গেছে। আমিও শুনেছি। তাহলে আমাদের বাবিটার জন্য দেখো না গো, ওকেও যদি বালাজি কেরিয়ার ফাউন্ডেশন ইনস্টিটিউটে ভর্তি করানো যায়। আজকে অফিস থেকে ফেরার পথে ওদের ওখানে গিয়েছিলাম, একটা ফর্ম তুলে নিয়ে এসেছি। ও মা, তাই নাকি?
তবে কিন্তু বালাজি কেরিয়ার ফাউন্ডেশন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে একটা ইন্টারভিউ দিতে হবে। সে দেবে, আমাদের বাবি ভালোভাবে ইন্টারভিউতে পাশ করে যাবে। বলছো? আর তারপর তারপর আপনাদের সফলতাই বালাজি কেরিয়ার ফাউন্ডেশন ইনস্টিটিউটের একমাত্র লক্ষ্য। টু কন্ট্যাক্ট আস কল 6033-400-208, 9674519417 or 8798829862। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচ্চং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া